প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। গত ক্লাসে আমরা মেটালিক বন্ডের প্রাথমিক আলোচনা নিয়ে আমরা ক্লাসটি করেছিলাম। আজকে আমরা মেটালিক বন্ড এক্সপ্লেন করার জন্য কতগুলো থিওরি রয়েছে, সেই থিওরিগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, মেটালিক বন্ড অর্থাৎ ধাতব বন্ধনকে ব্যাখ্যা করার জন্য যে সকল তত্ত্ব বা থিওরি রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। থিওরিজ ফর দ্য ফরমেশন অফ মেটালিক বন্ড, ব্যালেন্স বন্ড থিওরি, যেটাকে বলা হয় যোজ্যতা বন্ধন তত্ত্ব। ইলেকট্রন গ্যাস বা ইলেকট্রন সি থিওরি, এটা হলো ইলেকট্রন সাগর থিওরি বা ইলেকট্রন সমুদ্র থিওরি বলে থাকি আমরা বাংলায়। আর এটা হলো সোমারফিল্ডস মুক্ত ইলেকট্রন থিওরি, ফ্রি ইলেকট্রন থিওরি। এটা হলো মলিকুলার অরবিটাল থিওরি অর ব্যান্ড থিওরি, এটাকে এমওটি বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা যোজ্যতা বন্ধন তত্ত্ব নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রথমেই যোজ্যতা বন্ধন থিওরি, সেটি হলো প্রত্যেকটি ধাতব পরমাণুর বহিস্থ শক্তি স্তরে আমরা জানি যোজনী ইলেকট্রন রয়েছে একটি, দুটি বা তিনটি ইলেকট্রন। সেক্ষেত্রে এই যোজ্যতা বন্ধনের ক্ষেত্রে বন্ধন তত্ত্ব অনুযায়ী যে এই ইলেকট্রনটি যোজ্যতা ইলেকট্রনটি মুক্তভাবে বিচরণ করে ধাতব খণ্ডের মধ্যে এবং সেই ক্ষেত্রে একটি রেজোনেন্স স্ট্রাকচার বা অনুরণন গঠন সৃষ্টি হয়, যার মাধ্যমে ধাতব পরমাণু এবং খেয়াল করো তার পরিবেষ্টনকারী 8 থেকে 12টি পরমাণুর মধ্যে ইলেকট্রন জোড় বন্ধনের একটি উপস্থিতি কল্পনা করা হয়। আবার বলছি যে প্রত্যেকটি ধাতব পরমাণুর এই যোজ্যতা বন্ধন তত্ত্ব অনুযায়ী ধাতব পরমাণুর ধাতব বন্ধন ব্যাখ্যার জন্য রেজোনেন্স বা অনুরণন প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়। অর্থাৎ অনুরণন প্রক্রিয়ার আলোকে দুটি ধাতব পরমাণু এবং কেন্দ্রীয় ধাতব পরমাণু ও তার পরিবেষ্টনকারী 8 থেকে 12টি ধাতব পরমাণুর মধ্যে ইলেকট্রন জোন বন্ধনের উপস্থিতি কল্পনা করা হয়। সেটি কি আমরা একটু দেখে নিই। যেমন মনে করো লিথিয়াম পরমাণু, আমরা জানি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 3, বিবিটি। আমরা প্রথমেই দেখব যে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 3 1s2 2s1। এই যে লিথিয়াম পরমাণুর বহিস্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে, এখানে 2s, আমরা যদি 2px 2py 2pz এগুলোতে 0 ইলেকট্রন আছে, এখনো সেখানে কোনো ইলেকট্রন নাই। শিক্ষার্থীবৃন্দ, এই লিথিয়াম পরমাণুর ক্ষেত্রে যে অল্প সংখ্যক যোজনী ইলেকট্রন তাদের অনুরণনের মাধ্যমে পার্শ্ববর্তী অন্যান্য লিথিয়াম পরমাণুর সাথে একটি বন্ধন জোড় সৃষ্টি করে। এবং এই বন্ধন জোড় সৃষ্টিটা কিভাবে হয়, যেমন এইখানে দেখা যাচ্ছে একটি ইলেকট্রন আছে অতিরিক্ত। এই ইলেকট্রনটি যদি অন্য একটি পরমাণুর সাথে তোমার এখানে অন্য একটি পরমাণু কর্তৃক এটি গৃহীত হয়, তাহলে ওই লিথিয়াম পরমাণুটি ঋণাত্মক আয়নে পরিণত হয়। এইরকম ঋণাত্মক চার্জযুক্ত লিথিয়াম পরমাণুকে অপর দুটি লিথিয়াম পরমাণুর দুটি সমযোজী বন্ধন রূপে কল্পনা করা হয়, সমযোজী বা কোভ্যালেন্ট বন্ধন রূপে কল্পনা করা হয়। সেটি কি আমরা একটু দেখে নেই যে লিথিয়াম পরমাণুর একটি লিথিয়াম পরমাণু এই যে 2s1 এর যে ইলেকট্রনটি অন্য লিথিয়াম পরমাণুর 0 2px অরবিটালের অপর একটি লিথিয়াম পরমাণু হতে 2s ইলেকট্রনটি সে গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তখন সেক্ষেত্রে sp বন্ধন, এখানে সংকর অরবিটালের
সৃষ্টি হয় তার সংকর sp অরবিটালের মাধ্যমে তার সন্নিকটবর্তী দুটি লিথিয়াম পরমাণুর সঙ্গে সে সমযোজী বন্ধন গঠন করে এবং লিথিয়াম আয়ন এই 1s2 ইলেকট্রন বিন্যাসযুক্ত লিথিয়াম 1+ ক্যাটায়নের সঙ্গে একটি আয়নিক বন্ধন গঠন করে। সেটি আমরা একটু দেখে নিই। যেমন আমরা দেখলাম যে সে যদি এখানে এই যে লিথিয়াম, হ্যাঁ, সে তার ইলেকট্রন বিন্যাস এটি খেয়াল করো 1s2 2s1, সেটি যদি এখানে দেখো তার 1s2 এখানে যে sp বন্ধন হলো, যদি sp বন্ধন হয় তাহলে একটি s, তাহলে একটি sp1 আর একটি sp, এটা 0। তাহলে এখন তুমি দেখো এই sp ইলেকট্রনের মধ্যে সে কি করে অন্য একটি পরমাণুর একটি ইলেকট্রন সে গ্রহণ করে লিথিয়াম মাইনাসে পরিণত হয়। এই যে লিথিয়াম মাইনাসে পরিণত হয়, এই লিথিয়াম মাইনাসটি সে অন্য একটি লিথিয়ামের সাথে এইভাবে সংযুক্ত হয়। সংযুক্ত হয়ে খেয়াল করো 1s2 2s1 এটি এর সাথে ঋণাত্মক আয়ন এবং এর 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 এই যে ইলেকট্রনটি এখানে দেখো লিথিয়ামের সাথে সে একটি আয়নিক বন্ধন গঠন করে। এই যে এটি 0, অর্থাৎ দেখা যাচ্ছে যে এর sp ইলেকট্রনটি অন্য একটি লিথিয়াম পরমাণুর সাথে লিথিয়াম 1+ পরমাণুর সাথে তোমার একটি আয়নিক বন্ধন সৃষ্টি করে। আবার অপরদিকে দেখা যায় যে এই লিথিয়াম পরমাণুটি আবার দুটি অন্য লিথিয়াম পরমাণুর সাথে তোমার এই সমযোজী বন্ধন গঠন করে থাকে। সেটি কিরকম আমরা এরকম দেখাই যে লিথিয়াম এটি সমযোজী বন্ধন, এটি থেকে এটি অনুরণনের মাধ্যমে বারবার এগুলো পরিবর্তিত হয়। এটি হলো শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো যে এই যে লিথিয়াম আয়নটি সে এই যে দুইটি লিথিয়ামের সাথে সমযোজী বন্ধন আবদ্ধ। আবার এইখানে দেখো এই লিথিয়াম এটি ঋণাত্মক চার্জিত এর মধ্যে একটি আয়নিক বন্ধন সৃষ্টি হয়। এভাবে অনুরণন ঘটনার কারণে লিথিয়াম যে ক্রিস্টাল স্ফটিকে প্রকৃত বন্ধন অথবা
এরূপ সাধারণ আয়নিক এবং সমযোজী বন্ধন হতে অনেকটা ভিন্ন প্রকৃতি বিশিষ্ট। অর্থাৎ লিথিয়াম অ্যানায়ন আয়নের উপর বিদ্যমান ধাতব যে অরবিটাল সেটাকে আমরা বলি মেটালিক অরবিটাল নামে পরিচিত। খালি শূন্য অরবিটাল যে 2p-y এবং 2p-z অরবিটাল দ্বয় পরিবহন ইলেকট্রন গ্রহণ করে এবং তা ধাতব পরিবহন ধর্মে সেটি কন্ট্রিবিউশন করে। অর্থাৎ এইখানে দেখা যাচ্ছে যে তার যে পরিবহন তোমার হয়ে থাকে। এখানে আমরা যদি আবার পটাশিয়ামকে দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে পটাশিয়াম আয়নের ক্ষেত্রেও একই। অর্থাৎ পটাশিয়াম ধাতব যে বন্ধন সেটাও একই। এখানে খেয়াল করো, এই যে জোড়ায় জোড়ায় পটাশিয়াম, খালি পটাশিয়ামের যে অরবিটাল তার সাথে সমযোজী বন্ধন গঠন করে, এই যে পটাশিয়াম। এরপরে দেখবে এটি হলো প্লাস। এই যে একটি ঋণাত্মক আয়ন তার সাথে এখানে sp কি সমযোজী বন্ধন সৃষ্টি হয়, আর অপর একটির সাথে সে ঋণাত্মক আয়নে তোমার এখানে কি আয়নিক বন্ধন সৃষ্টি করে। এটি তারপর আমরা অন্য একটি দেখাই, এখানে খেয়াল করো, এইভাবে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে তোমার কি হয়, এই অনুরণনের মাধ্যমেও এই বন্ধনটি স্থায়ী হয়। এরপর আমরা আসব ইলেকট্রন গ্যাস থিওরি বা ইলেকট্রন আমরা বলি ম্যাগ তত্ত্ব বা সমুদ্র তত্ত্ব, যেটি তোমরা বাংলা করতে পারো, বাট এটি বলা হয় ইলেকট্রন গ্যাস থিওরি বা ইলেকট্রন সি থিওরি। এটি বিজ্ঞানী ব্রোডে এবং লরেন্স প্রায় একই সময়ে, বিজ্ঞানী ব্রোডে হলো 1890 আর বিজ্ঞানী লরেন্স হলো 1916 সালে তাদের এই ইলেকট্রন গ্যাস থিওরি প্রকাশ করেন। সেক্ষেত্রে এটাকে বলা হয় ব্রোডে লরেন্স থিওরিও। ব্রোডে লরেন্স থিওরি অনুযায়ী বিভিন্ন ধাতুর পরমাণুর বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনটি অন্য ধাতব পরমাণুর নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হয়ে সেইখান থেকে সে বের হয়ে আসে এবং এইরকমভাবে পার্শ্ববর্তী পরমাণুর নিউক্লিয়াস কর্তৃক অন্য একটি পরমাণুর বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন আকর্ষিত হয়ে, অর্থাৎ সেটি পুরো সমগ্র ধাতব খণ্ডের মধ্যে সঞ্চরণশীল অবস্থায় থাকে। সেটি আমরা একটু দেখে নিই। এটিকে মোট কয়েকটি ভাগে ভাগ করে আমরা আলোচনা করব। সেটি হলো যে এটিকে বলা হচ্ছে, তখন বলা হয় যে এক ইলেকট্রন সাগরে ধাতব পরমাণুগুলো নিমজ্জমান, অর্থাৎ ধাতব পরমাণুগুলো নির্দিষ্ট জায়গায় থেকে ভাসমান অবস্থায় থাকে এখানে, আর পরমাণু সমগ্র অংশে ইলেকট্রনগুলো বিচরণ করতে থাকে। অর্থাৎ মনে করা হয়ে থাকে যে এটি হলো একটি ইলেকট্রন সমুদ্র তত্ত্ব। ইলেকট্রন সমুদ্রের মধ্যে ধাতব পরমাণুগুলো নিমজ্জমান। এটি কিরকম সেটি হলো আমরা একটু দেখে নেই যে ধাতব স্ফটিকে ধাতব পরমাণু সমূহ আমরা জানি ক্লোজ প্যাকড ল্যাটিস, অর্থাৎ এখানে আমরা বলি যে একদম একটি ঘন সন্নিবেশিত একটি কি ল্যাটিস আকারে সজ্জিত অবস্থায় থাকে এবং এই সজ্জিত অবস্থায় থাকার সময় দেখা যায় প্রতিটি উপাদান ধাতব পরমাণুর এক বা একাধিক ইলেকট্রন থাকে। শিথিলভাবে আবদ্ধ যোজনী ইলেকট্রনের সহজে অপসারণ দ্বারা ধনাত্মক ধাতব আয়ন কোর, যেটাকে আমরা বলি পজিটিভ মেটাল আয়ন কোর অর্থাৎ অ্যাটমিক কোর, মুক্ত সঞ্চরণশীল ইলেকট্রন সমুদ্রের মধ্যে নির্দিষ্ট স্থানে অবস্থান করে। যেমন আমরা একটি বিষয় দেখালে এখানে চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, সেটি খেয়াল করো। যে কোনো ধাতব বলের মধ্যে দেখা যায় খণ্ডের মধ্যে ধাতব পরমাণু থেকে ইলেকট্রনটি বের হয়ে ধাতব পরমাণুটি ধনাত্মক আয়নে পরিণত হয়। এইটি পার্শ্ববর্তী পরমাণুর
পার্শ্ববর্তী পরমাণুর নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত এটি বের হইব। এখন এইটিও দেখা যায় আরেকটি পার্শ্ববর্তী পরমাণুর নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত। এইভাবে দেখা যায় এখানে এই যে প্রত্যেকটি ধাতব পরমাণু আমরা এটাকে বলছি অ্যাটমিক কোর অথবা পজিটিভ কোর। পজিটিভ মেটাল কোর। এই পজিটিভ মেটাল কোর সৃষ্টির মাধ্যমে এই ইলেকট্রনগুলো তোমার পার্শ্ববর্তী নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হয়ে বের হয়ে পড়ে এবং এটা সর্বদা গতিশীল অবস্থায় থাকে। সেক্ষেত্রে ধাতব পরমাণুর এই বহিঃযোজনী অরবিটালের ইলেকট্রন সমূহ মুক্ত অবস্থায় ফাঁকা শূন্য যোজনী অরবিটাল সমূহে বা নির্দিষ্ট সীমার মধ্যে ধাতব স্ফটিকের ইন্টারস্টিশিয়াল স্পেস, যেটিকে আমরা বলি শূন্য স্থান সময়ে সদা সঞ্চরণশীল অবস্থায় থাকে। এগুলো সঞ্চরণশীল অবস্থায় থাকে। ইন্টারস্টিশিয়াল স্থানে এবং ধাতুর যোজনী অরবিটাল সমূহ বিরাজমান মুক্ত সঞ্চরণশীল ইলেকট্রন ধনাত্মক ধাতব পরমাণু করে এই যে কুলম্বিক যে আকর্ষণ সেটি দ্বারা আবদ্ধ থাকে এবং ধাতুর ধনাত্মক পরমাণু কোষসমূহ বিদ্যমান মুক্ত সঞ্চরণশীল ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন সমূহের সঙ্গে বিদ্যমান ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বা স্থিরবৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে ধাতব স্ফটিকের নির্দিষ্ট একটি জ্যামিতিক গঠন সৃষ্টি হয়। এটি হলো যেটি বলা হচ্ছে যে ইলেকট্রনগুলো তো খণ্ডের বাইরে চলে যায় না, জাস্ট এখানে এই নিউক্লিয়াস বা পার্শ্ববর্তী নিউক্লিয়াসের আকর্ষণে ইলেকট্রনটা বেরিয়ে আসে। এখন এই ইলেকট্রনটা যে যখন বেরিয়ে আসে এখানে দেখো এর উপরেও থাকবে ধাতব কোর, নিচেও থাকবে ধাতব কোর। এখানে যে স্থিরবৈদ্যুতিক আকর্ষণ, এই স্থিরবৈদ্যুতিক আকর্ষণটা সব দিক থেকে সমান, এখানে কোনো একটির উপর বেশি বা কোনো একটির উপর কম নয়। ফলে দেখা যায় যে সব দিক বরাবর তাদের একটা ইউনিফর্মিটি বজায় থাকে এবং সেক্ষেত্রে আমরা এটাকে বলছি এর কিন্তু কোনো ডিরেকশনাল প্রপার্টি নাই, এর যে কোনো দিকে যাবে এরকম না। এটি সব দিকে এই ইলেকট্রনটির সাথে এই ধনাত্মক ধাতব কোর, যেটাকে আমরা বলি মেটালিক কোর, এর যে আকর্ষণ শক্তি এটি একটি স্থিরবৈদ্যুতিক আকর্ষণ শক্তি। এই স্থিরবৈদ্যুতিক আকর্ষণ শক্তি সব দিক থেকে সমান। যেহেতু সব দিক থেকে সমান এবং সব দিকেই এখানে এরকম একটা বিন্যাস আমরা দেখতে পাচ্ছি যে একই যদি একটা স্তর কল্পনা করি তাহলে একটি ইলেকট্রন এরকম চারটি মেটালিক কোর দ্বারা পরিবেষ্টিত, কিন্তু তার উপরেও থাকবে মেটালিক কোর, নিচেও মেটালিক কোর, দেখা যাচ্ছে 6টি। এরকম দেখা যায় যে প্রত্যেকটি ধাতব খণ্ডের মধ্যে প্রত্যেকটি ধাতব মেটালিক কোর এরকম তোমার 8 থেকে 12টি মেটালিক কোরের আকর্ষণে আবদ্ধ থাকে। ফলে এর মধ্যে তোমার তীব্র একটা আন্তঃআণবিক শক্তিও এখানে বিরাজ করে। এবং আমরা বলছি এখানে খেয়াল করো এটি কিন্তু তোমার ডিলোকালাইজড নয়, এটি লোকালাইজড অবস্থায়। এখানে মানে যেটা হলো যে ধাতব বন্ধনের এখানে এই যে নিউক্লিয়াস গুলো কিন্তু লোকালাইজড, বাট ইলেকট্রন গুলো যেহেতু ইলেকট্রন গুলো এখানে তাদের গতিশক্তি বেশি, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হতে পারে, আবার ওই জায়গাটা কিন্তু শূন্য হলে অন্য জায়গা থেকে ইলেকট্রন এসে সেই জায়গাটার সাথে সাথে ফিল আপ করে দেবে এবং এইভাবে এর মধ্যে একটা সঞ্চরণশীল অবস্থায় থাকে, অর্থাৎ ইলেকট্রন গুলো কিন্তু ডিলোকালাইজড অবস্থায় থাকে। ফলে ধাতব পরমাণু সহজেই কি তড়িৎ পরিবহন করতে পারে। এই যে আমরা বলে থাকি যে এখানে খেয়াল করো যে ধাতব, এটি হলো ইলেকট্রন গ্যাস থিওরি। ইলেকট্রন গ্যাস থিওরির মূল বিষয়বস্তুটা কি, যে ধাতব পরমাণুর বহিস্থ শক্তি স্তরের যে লুজলি বাইন্ডেড, অর্থাৎ মানে দুর্বল বন্ধনে আবদ্ধ যে ইলেকট্রনগুলো থাকে তাদের বহিস্থ শক্তি স্তরে, যাদেরকে আমরা বলি ভ্যালেন্স শেল ইলেকট্রন, এটা একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন থাকতে পারে। সেক্ষেত্রে তখন দেখা যায় যে ওই ইলেকট্রনগুলো পার্শ্ববর্তী নিউক্লিয়াসের আকর্ষণে তাদের অরবিটাল থেকে বের হয়ে তারা সেখানে মানে মুক্ত অবস্থায় বিরাজ করে এবং এই যে মুক্ত অবস্থায় বিরাজ করে সে কি ওখানে থাকবে কিনা, সে তো
এখানে দেখা যায় যে যে প্রত্যেকটি ধাতব পরমাণু থেকে ইলেকট্রনটি এভাবে তার পার্শ্ববর্তী নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হয়ে ইলেকট্রনগুলো বের হয়ে আসে এবং ধাতব পরমাণুগুলো কিন্তু স্থির অবস্থায় থাকে। আর ইলেকট্রনগুলো যেহেতু তাদের মানে তারা গতিশীল, সেই কারণে দেখা যায় যে ইলেকট্রনগুলো সব জায়গায় এরা বিচরণ করতে থাকে। মনে করা হয়ে থাকে যে এক ইলেকট্রন সাগরে এই ধাতব পরমাণুগুলো স্থির, নির্দিষ্ট ধাতব পরমাণুগুলো কি নিমজ্জমান। হ্যাঁ, এটি হলো ইলেকট্রন গ্যাস থিওরি। এবার আমরা আসবো যে ইলেকট্রন গ্যাস থিওরির আলোকে যে ধাতুর যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি, ধর্মাগুলো, সেগুলো আমরা একটু ব্যাখ্যা করব। সেটা কি? যেমন মনে করো ধাতব স্ফটিক। স্ফটিক বলতে মেটাল ক্রিস্টাল তৈরি হয়। এই যে মেটালিক গঠন, আমরা জানি যে ধাতব বস্তু খুব কঠিন। এটা কিন্তু একদম মানে কয়েকটি ছাড়া, যেমন পারদ ছাড়া বাকি সবগুলাই হলো কঠিন। এখন এই যে কঠিন ধাতবগুলো, তাদের নিশ্চয়ই একটি জ্যামিতিক গঠন থাকবে। তাহলে এইখানে জ্যামিতিক গঠন থাকবে কারণ এদেরকে আমরা যদি আঘাত করি দেখা যায় সহজে এরা ভঙ্গুর নয়। এদেরকে পিটায় পাতলা পাতে পরিণত পর্যন্ত করা যায়। তাহলে এর কারণটা কি? এর কারণ হলো যে এই যে ধাতব পরমাণুগুলো একটি সুবিন্যস্ত জ্যামিতিক অবস্থায় এগুলা সজ্জিত থাকে। অর্থাৎ এই পরমাণুগুলো, ধাতব কোরগুলো নির্দিষ্ট স্থানে বিরাজ করে এবং এই যে নির্দিষ্ট স্থানে বিরাজ করার জন্য তাদের বিভিন্ন জ্যামিতিক সুশৃঙ্খল বিন্যাস সৃষ্টি করে। যেমন আমরা বলছি এটা ক্লোজ প্যাকেট। হ্যাঁ, এরা তোমার এই একটি ঘন সন্নিবেষ্টিত অবস্থায় থাকে। অর্থাৎ এটাকে আমরা বলি যে বিভিন্ন ধরনের ক্রিস্টাল গঠন করে থাকে। এটা আমরা যখন তোমরা সলিড স্টেট পড়বে তখন তাদের এই ধাতব বস্তু সহ বিভিন্ন আয়নিক যৌগের ক্রিস্টালিক ফর্মগুলো জানতে পারবো। আমরা এরপরে আসবো যে প্রতিটি ধাতব পরমাণু, এখানে দেখতে পাচ্ছি যে ধাতব আয়ন বা ইলেকট্রনের বিপরীতে চার্জের কারণে এদের মধ্যে স্থিরবৈদ্যুতিক শক্তির বলে ধাতব পরমাণু নির্দিষ্ট সংখ্যক পরমাণু দ্বারা নির্দিষ্ট সজ্জায় পরিবেষ্টিত হয়ে একটি ত্রিমাত্রিক গঠন তৈরি করে। এটি হলো এরা মেটালিক ক্রিস্টাল ফর্মের পক্ষে। এরপরে আমরা আসবো এদের যে বন্ধন শক্তি। সাধারণত দেখা যায় যে এদের এই বন্ড এনার্জি, সেটি হলো যে সমযোজী বন্ধনের তুলনায় ধাতুর বন্ধন শক্তি দুর্বল এবং কারণ ধাতব বন্ধনের ক্ষেত্রে ইলেকট্রন নিউক্লিয়াস দ্বয়ের মধ্যবর্তী অক্ষ বরাবর থাকে না, সঞ্চরণশীল বা বিচরণশীল অবস্থায় থাকে, ফলে এর বন্ধন শক্তি অতটা তোমার স্ট্রং না। ধাতব উজ্জ্বল্য। ধাতব উজ্জ্বল্য কি? এই যে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনগুলো সর্বদাই বিচরণ করে। এখন যদি কোনো ধাতব পৃষ্ঠের উপর আলোকরশ্মি পড়ে, সেই আলোকরশ্মির একটা কি, সেখানে তো আলোকরশ্মির ফোটনের একটা কম্পন থাকে। এখন ইলেকট্রনের কম্পন যদি সেম হয় তখন সেক্ষেত্রে দেখা যায় যে ইলেকট্রনগুলো তখন আলোড়িত হয় এবং কম্পিত হতে থাকে এবং সেক্ষেত্রে দেখা যায় ইলেকট্রনগুলো তোমার একই কম্পাঙ্ক বিশিষ্ট আলোকরশ্মি বিচ্ছুরণ করে, ফলে ধাতব পৃষ্ঠতল ধাতব উজ্জ্বলতা বিশিষ্ট হয়। এরপরে আসি নমনীয়তা এবং ঘাতসহতা। আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা সুবিন্যস্ত বিন্যাস, আমরা যদি এখানে আতক দিয়ে পিটা দিই তাহলে এখানে খেয়াল করবে যে এরা এই ইলেকট্রনটি যদি এই ধনাত্মক আয়নকে তুমি যদি চাপ প্রয়োগ করে এই একটা স্তরকে সরাই ফেলো, তাহলে দেখা যাবে যতক্ষণ না আরেকটা ধনাত্মক কোণের পাশে আসবে ততক্ষণ কিন্তু সে ভাঙবে না। অর্থাৎ তার মধ্যে এটা ঘাত সহনীয়, অর্থাৎ এদের স্থিরবৃদ্ধি আকর্ষণ বলটা থাকবে যতক্ষণ না স্থিরবৃদ্ধি ওই যে ইলেকট্রনিক নিউক্লিয়াস যখন বিকর্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আকর্ষণ শক্তিটা বিরাজ করবে, অর্থাৎ তাদেরকে পিটায় পাতলা পাতে পরিণত করতে যায়। ফলে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কিন্তু এরা ঘাতসহ এবং নমনীয়। এরপরে আসি ধাতব বস্তুসমূহ বিদ্যুৎ এবং তাপ পরিবাহিতা। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইলেকট্রনগুলো সর্বদাই কি সঞ্চরণশীল এবং যে কোনো বিদ্যুৎ উৎসের সাথে যুক্ত করলে সেখানে বিদ্যুৎ উৎস থেকে কি হয়, ইলেকট্রন আসে। সেই ইলেকট্রনগুলো এখন এখানে একটা ইলেকট্রন আছে, তার জায়গায় যদি অন্য একটা ইলেকট্রন আসে, সেই ইলেকট্রনটা কি করবে, সেই জায়গা থেকে অন্য জায়গায় তোমার সঞ্চালিত হবে। এইভাবে কিন্তু সে বিদ্যুৎ পরিবহন করতে পারে, সহজেই বিদ্যুৎ পরিবহন করতে পারে। এরপর আসি তাপ পরিবহন। এখন খেয়াল করো এই যে ইলেকট্রনগুলো গতিশক্তি, আমরা জানি গতিশক্তি তাপ শক্তির সমানুপাতিক। এখন যখনই তাকে তাপ প্রয়োগ করা হবে এবং ইলেকট্রনগুলো গতিশক্তি প্রাপ্ত হবে, ফলে তাদের তাপ শক্তিটা এবং যেহেতু ইলেকট্রনগুলো বিচরণশীল, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হতে পারে, তাহলে তাপ শক্তিটাও এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হতে পারবে। ফলে ইলেকট্রনগুলো তোমার তাপ পরিবহন করে থাকে। তাহলে দেখা যাচ্ছে ধাতব বস্তু
তোমার একদিকে বিদ্যুৎ পরিবহন করতে পারে, বিদ্যুৎ সুপরি, এবং ধাতব বস্তুগুলো তাপ সুপরিবাহী। এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট, যেহেতু এরা একটা ক্রিস্টাল ফর্ম গঠন করে থাকে, ফলে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়ে থাকে। সাধারণত বিশেষ করে সমযোজী যৌগ থেকে একটু বেশি, আয়নিক যৌগ থেকে কিন্তু কম। কারণ প্রত্যেকটি এখানে দেখো যে এই যে আমরা একটা দেখতে একটা ধনাত্মক নিউক্লিয়াস, এখানে চারটা, একটা সমতলের মধ্যে চারটা নিউক্লিয়াস দ্বারা সে আবদ্ধ থাকে একই প্লেনে, কিন্তু তার উপরে তো অসংখ্য প্লেন থাকে, নিচেও অসংখ্য প্লেন থাকে, ফলে দেখা যাচ্ছে একটা মেটালিক কোর এরকম 8 থেকে 12টা মেটালিক কোর দ্বারা পরিবেষ্টিত অবস্থায় থাকে, ফলে তাদের বন্ধন শক্তিটা, স্থিরবৈদ্যুতিক আকর্ষণ শক্তিটাও অনেক বেশি হয় এবং তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। এবং আরেকটি বিশেষ ধর্ম হলো ইলেকট্রন, এরা ইলেকট্রোপজিটিভ, ধাতব বস্তুর সময় ইলেকট্রোপজিটিভিটি শো করে। ইলেকট্রোপজিটিভিটি বলতে কি, অর্থাৎ এখানে দেখো উচ্চ ইলেকট্রোপজিটিভিটি, অর্থাৎ ইলেকট্রন এরা সহজে অপসারণ করতে পারে। হ্যাঁ, এখানে যে ধাতব সমূহ আমরা জানি সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, বিভিন্ন ধাতুকে উত্তপ্ত করলে ধাতব ইলেকট্রনের সহজ অপসারণ সম্ভব। একে ইলেকট্রনের আমরা বলছি থার্মোআয়নিক ইমিশন, গত ক্লাসে আমরা আলোক করেছিলাম। এই ছিল তোমার ইলেকট্রন গ্যাস মতবাদের আলোকে ধাতুর বিভিন্ন কতিপয় বৈশিষ্ট্য সমূহ। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এইটুকু পর্যন্তই আলোচনা করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।